আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? কি অবস্থা সবার? কি অবস্থা, কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে তোমাদের সবার? পড়াশোনা কেমন চলতেছে তোমাদের সবার? আর পড়াশোনা কেমন করতেছো তোমরা? অনেকে সালাম দিচ্ছ যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা জটপট চলে আসো ক্লাসে। যারা ইতিমধ্যে ক্লাসে চলে আসছো, তোমরা তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে একটু ক্লাসে ডেকে নিয়ে আসো। যে হৃদয় ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে, সবাই চলে আসো। হৃদয় ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে, সবাই চলে আসো। আজকে বাক্যতত্ত্বের উপর একটা দামাকা ক্লাস হবে। আজকের ক্লাসে আশা করি বাক্যতত্ত্ব ক্লিয়ার হয়ে যাবে, যে বাক্য কি, বাক্যতত্ত্ব কি, এখান থেকে কি কি কোয়েশ্চেন আসে সব কিছু ক্লিয়ার করে দেব। তোমাদের এইচএসসি পরীক্ষায় এখান থেকে কি কি টপিক আসতে পারে বা কি ধরনের কোয়েশ্চেন হতে পারে সবই ক্লিয়ার করে দেব। যারা ইতিমধ্যে ক্লাসে চলে আসছো, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল, তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে ক্লাসে ডেকে নিয়ে আসো। ক্লাসে মেনশন দাও, মেনশন দিয়ে ক্লাসে কি ডেকে নিয়ে আসো। যে হৃদয় ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে, হৃদয় ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে। হৃদয় ভাইয়ের দামাকা ক্লাস হবে বাক্যতত্ত্বের উপর। আজকে হৃদয় ভাইয়ের কি দামাকা ক্লাস হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেকে অনেক সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়ে গেছো, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ ফ্রেন্ডগুলো অনলাইনে ক্লাস হচ্ছে, শেয়ার করা যায় না কেন? এটা প্রাইভেট গ্রুপ, ঠিক আছে? প্রাইভেট গ্রুপ, এর জন্য এই ক্লাসটা শেয়ার করতে পারবা না। এখানে তুমি তোমার যে ফ্রেন্ড আছে তোমার এই ক্লাসের মধ্যে, এই গ্রুপের মধ্যে, আমাদের গ্রুপের মধ্যে যে তোমার ফ্রেন্ডগুলো আছে, ওই ফ্রেন্ডগুলোই আর শুধুমাত্র কি হতে পারবে, এই ফ্রেন্ডগুলো শুধুমাত্র ক্লাস করতে পারবে, যেহেতু এটা প্রাইভেট গ্রুপ। আর প্রাইভেট গ্রুপে যেহেতু ক্লাসটা চলতেছে, দেখো আমাদের এখানে মেম্বার আছে অনেক, 10K মেম্বার আছে আমাদের গ্রুপে, 10K মেম্বার আছে। কিন্তু তোমরা ক্লাসে আসছো কতজন? মাত্র কয়জন আসছো ক্লাসে? দেখো তোমরা যারা ক্লাস করতেছো নিয়মিত যারা ক্লাস করতেছো, তোমরা ক্লাস যারা নিয়মিত থাকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নিয়মিত ক্লাস করতেছো, নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাস তোমাকে কি করতে হবে? নিয়মিত করতে হবে, এটা মাথায় রাখতে হবে। নিয়মিত ক্লাস করতে হবে, তাহলে বুঝে যাবে। দেখো বাক্যতত্ত্ব প্রথমে এট ফার্স্ট তোমার পরীক্ষায় কি কি আসবে বাক্যতত্ত্ব থেকে, এই যে এইচএসসি পরীক্ষায় কি কি আসবে, বাক্যতত্ত্ব থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন হইতে পারে। কি বলছে, বাক্যতত্ত্ব থেকে অনেকেই চলে আসছে অলরেডি। যাই হোক, এবার আমরা ক্লাসটা শুরু করে দিই। অনেকে চলে আসছো, ক্লাসটা এবার আমরা শুরু করে দিই ক্লাসটা এবার শুরু করে দিই। অনেকে চলে আসছো, ক্লাসটা শুরু করে দিই। দেখো পরীক্ষায় কি কি আসবে, কি বলছি, যে পরীক্ষায় এখান থেকে কি কি আসবে, পরীক্ষায় আসবে কি বলছি, যে পরীক্ষায় আসবে। পরীক্ষায় এখান থেকে অনেকেই চলে আসছো, দেখো পরীক্ষায় আসবে। সবাই খাতা কলম নিয়ে বসে যাই এবং ক্লাসটা নোট করি। সবাই খাতা কলম নিয়ে বসে যায় এবং ক্লাসটাকে নোট করি। আমি নিয়মিত করি ভাইয়া, রিয়াদ বলছো, থ্যাংক ইউ। দেখো পরীক্ষায় কি কি আসবে, পরীক্ষায় আসবে বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণসমূহ লিখো। সার্থক বাক্যের গুণসমূহ লিখো। কি বলছি, পরীক্ষায় কি কি আসবে? পরীক্ষায় আসবে যে বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণসমূহ বর্ণনা করো। পরীক্ষায় আসতে পারে বাক্য কাকে বলে,
গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। বাক্যের প্রকারভেদ আলোচনা করো। প্রকারভেদ আলোচনা করো। করো কি বললাম যে পরীক্ষায় কি আসতে পারে যে বাক্য কাকে বলে। আচ্ছা তোমরা একটু কমেন্টে জানাও তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে, আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এবং যে লেখাগুলো লিখতেছি লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো তোমরা কমেন্টে। দেখো কি বললাম, 1 নম্বরে বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণসমূহ বর্ণনা করো। বাক্য কাকে বলে, গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। তারপর আসতে পারে অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার, বাক্য কত প্রকার, কত প্রকার। অর্থগত দিক থেকে বাক্যের কত প্রকার বা বাক্যের শ্রেণীবিন্যাস আলোচনা করো। অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিন্যাস আলোচনা করো। কি বললাম যে অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার অথবা বাক্যের শ্রেণীবিন্যাস। অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিন্যাস আলোচনা করো। অর্থগত দিক থেকে কি বাক্যের শ্রেণীবিন্যাস আলোচনা করো। এই যে 3টা কোয়েশ্চেন লিখলাম, তোমাদের পরীক্ষায়, তোমাদের যে পরীক্ষা দিবা, তোমরা যে এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষায় এই 3টা কোয়েশ্চেনের বাইরে কোনো কোয়েশ্চেন এই বাক্য তত্ত্ব থেকে আসবে না। আসতে পারে একটা যে বাক্যের রূপান্তর, কি বলছি, বাক্যের রূপান্তর হইতে বলতে পারে সরল বাক্য থেকে জটিল বাক্য বা সরল বাক্য থেকে মিশ্র বাক্য। এই বাক্যের রূপান্তর আলোচনা করো। বাক্যের রূপান্তর আসতে পারে যে বাক্যের রূপান্তর, বাক্যের রূপান্তর করো। এটা আসতে পারে যে সরল, জটিল আর যৌগিক। সরল, জটিল, যৌগিক এই 3টা বাক্যে কি রূপান্তর আসতে পারে পরীক্ষায়। তো এই যে 4টা কোয়েশ্চেন আছে, এই 4টা কোয়েশ্চেনের বাইরে অন্য কোনো কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে না। তো কি বললাম, আবার বলতেছি যে পরীক্ষায় কি কি আসতে পারে, যে বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে পরীক্ষায় আসতে পারে কি যে বাক্য কাকে বলে। নোট করে নাও যে বাক্য কাকে বলে। তারপর আসতে পারে কি সার্থক বাক্যের গুণসমূহ বর্ণনা করো। আসতে পারে বাক্য কাকে বলে, এটা দিতে পারে, দিয়ে দিতে পারে কি যে গঠনগতভাবে, কি বললাম যে গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। তারপর আসতে পারে অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার, অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার, বাক্যের শ্রেণী বিন্যাস আলোচনা করো। আসতে পারে বাক্যের রূপান্তর করো, সেটা কি সরল, জটিল, যৌগিক। এইটা লেখা হয়েছে কিনা সবাই একটু কমেন্টে জানো, যে এতটুকু লেখা হয়েছে কিনা সবাই একটু কমেন্টে জানো, যে পরীক্ষায় কি কি আসতে পারে তোমাদের। ভাইয়া শেয়ার দেওয়া যায় না কেন, ভাইয়া এই ক্লাসটা শেয়ার দেওয়া যাবে না, কারণ এটা আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাসটা হচ্ছে। এই ক্লাসটা তুমি দেখতে পারবা, আর তোমার যে ফ্রেন্ড আছে, তোমাদের যে বন্ধু বান্ধব আছে, তাদেরকে তুমি এই ক্লাসটাতে তুমি মেনশন করতে পারো যদি আমাদের গ্রুপে থাকে। আর না হয় তাদেরকে বলতে হবে যে আমাদের গ্রুপে ইনভাইট করতে পারো, ইনভাইট করতে পারো আমাদের গ্রুপে। লিখছি জি ভাইয়া, লিখছি। চলো তাহলে আমরা একটা একটা করে কোয়েশ্চেন আলোচনা করব। চলো তাহলে আমরা একটা একটা কোয়েশ্চেন আলোচনা করব। কি বলছে যে পরীক্ষায় আসবে, পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় আসবে সে যে বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণসমূহ বর্ণনা করো। তারপর আসতে পারে বাক্য কাকে বলে, গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। তারপর বলছি অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার, বাক্যের শ্রেণীবিন্যাস আলোচনা করো। আসতে পারে যে বাক্যের রূপান্তর করো, সরল, জটিল, মিশ্র, যে কোনোটা হইতে পারে। এ পর্যন্ত লেখা হয়ে গেলে নোট করে ফেলছো সবাই, লেখা শেষ। ওকে ডান। যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে এবার চলে যাই আমরা বাক্য কাকে বলে। কি বলছি, বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, এই কোয়েশ্চনটা এখন দেখবো আমরা শুরুতেই, যে বাক্য কাকে বলে। দেখো কতগুলো শব্দ একসাথে বসে,
একসাথে বসে, কতগুলো শব্দ বা কতগুলো পদ একসাথে বসে, কতগুলো শব্দ একসাথে বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। কি বললাম যে কতগুলো শব্দ একসাথে বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে, মনের ভাবটা কি করবে? সম্পূর্ণ রূপে প্রকাশ করবে, তাহলে বাক্য বলে। এছাড়াও তোমাদের আরেকটা সংজ্ঞা দিই, সেটা হচ্ছে মনির চৌধুরী এবং মুজাম্মেল হাওলাদার। কি বলছে? মনির চৌধুরী যা বলছে, মনির চৌধুরী এবং মুফাজ্জল হাওলাদার, ওনারা কি বলছে দেখো বাক্য সম্পর্কে। কি বলছে? তোমাদের বলতে পারি কি যে মনির চৌধুরী এবং কি মুফাজ্জল হাওলাদার যে সুবিন্যস্ত পদ সমষ্টি, কি বলছি? যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, বা প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। কি বললাম একটু দেখি। যে প্রথমে বলছে যে কতগুলো শব্দ একসাথে বসে মনের ভাব, কতগুলো শব্দ একসাথে বসে মনের ভাব সম্পূর্ণরূপে যদি প্রকাশ করে তাকে কি বলবে? তাকে বাক্য বলে। আবার মনির চৌধুরী এবং মুফাজ্জল হাওলাদার বলছে যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোন বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। তার মানে ওনারা কি যে সংখ্যাটা দিচ্ছে মনির চৌধুরী, তুমি যদি পরীক্ষায় মনে করো যে এই মনির চৌধুরী এবং মুফাজ্জল হাওলাদারের সংখ্যাটা দাও, তাহলে দেখবে সম্পূর্ণ মার্ক পাবা। বাক্য কাকে বলে এটার মধ্যে কি সম্পূর্ণ মার্ক পাবা, কারণ কি তুমি একজনের সংখ্যা একেবারে কোটেশনটা দিচ্ছ। ঠিক আছে, একেবারে ভালো করে নোট করো। দেখো, আর না বুঝতে পারলে এখানে তেমন কিছু বোঝার কিছু নাই, এটা পুরোটা থিওরিটিক্যাল পড়া, মুখস্থ করার পড়া। তাও একটু বুঝি যে কতগুলো শব্দ, কি বলছি যে কতগুলো শব্দ একসাথে বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে কি বলবে? তাকে বাক্য বলে। আর মনির চৌধুরী এবং কি মুফাজ্জল হাওলাদার, মনির চৌধুরী এবং কে মুফাজ্জল হাওলাদার কি বলছে? মনির চৌধুরী এবং মুফাজ্জল হাওলাদার বলছে যে সুবিন্যস্ত পদ সমষ্টি, যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। তার মানে কি সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কি কোন বিষয়ের কি বক্তার মনোভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হইবে। যদি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে আমরা কি বলবো? তাহলে তাকে আমরা বাক্য বলবো। দেখো, এতটুকু লেখা হয়েছে কিনা আর এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও আমাকে, যে এতটুকু লেখা হয়েছে কিনা এবং এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, যে এতটুকু লেখা হয়েছে কিনা বা এতটুকু বুঝতে পারছো কিনা। একটু সবাই একটু কমেন্টে জানাই যে এতটুকু লেখা হয়েছে কিনা, এতটুকু বুঝছে কিনা। সবাই একটু কমেন্টে জানাই যে এতটুকু লেখা হয়েছে কিনা বা এতটুকু বুঝতে পারছে কিনা। হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। যদি ক্লিয়ার হয় তাহলে পরে দেখো কি বলছে? সুবিন্যস্ত পদ সমষ্টি থাকতে হবে, আর যে পদটা দ্বারা কি মূলত মনের ভাবটা একেবারে সম্পূর্ণরূপে প্রকাশিত হবে, সুবিন্যস্ত পদ সমষ্টি থাকবে এবং কি পদটা একেবারে মনের ভাবটা কি সম্পূর্ণরূপে প্রকাশিত হবে। এখন যদি আমি এরকম বলি যে, বললাম আমি এরকম যে আমি নামাজ 5 পড়ি ওয়াক্ত। কি বললাম? যে আমি নামাজ
5 পড়ি ওয়াক্ত। এখন দেখো এই যে এনে বললাম যে আমি নামাজ 5 পড়ি ওয়াক্ত, এটা দ্বারা দেখো আমি নামাজ 5 পড়ি ওয়াক্ত মনের ভাবটা কি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না, মনে হচ্ছে এলোমেলো, কি বলতেছি বুঝতেছি না, যে কি একটা এলোমেলো একটা বলতেছি যে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত। কিন্তু এটা যদি আমি বলি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত কি করি নামাজ পড়ি, তাহলে এবার দেখো মনের ভাবটা কি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। এবার কি মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। তো মনের ভাবটা যদি সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন আমরা তাকে কি বলবো বাক্য বলবো, তখন আমরা তাকে কি বলবো বাক্য বলবো। এবং সুবিন্যস্ত পদ সমষ্টি লাগবে। প্রথম দেখো এক একটা শব্দ কি যে যে জায়গায় থাকার কথা ছিল ওইটা জায়গায় নাই বা ওই জায়গাটাই ছিল না। আর এই জায়গায় দেখো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই জায়গায় কি প্রতিটা ওয়ার্ড কি সুবিন্যস্ত। তো পদগুলো কি থাকতে হবে সুবিন্যস্ত থাকতে হবে। যদি পদগুলো যদি সুবিন্যস্ত থাকে তখন আমরা তাকে কি বলতে পারবো বাক্য বলতে পারবো। তাহলে বাক্যের সংজ্ঞা ক্লিয়ার, বাক্যের সংজ্ঞা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানান যে বাক্যের সংজ্ঞা ক্লিয়ার কিনা, যে বাক্য বুঝতে পারছি কিনা, যে বাক্যের সংজ্ঞা ক্লিয়ার কিনা বা বাক্য বুঝতে পারছি কিনা, বাক্যের সংজ্ঞা ক্লিয়ার কিনা বা বাক্য বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্টে জানে যে বাক্যের সংজ্ঞা ক্লিয়ার কিনা বা বাক্য বুঝতে পারছি কিনা সবাই একটু কমেন্টে জানে। জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া ওকে, অনেকেই বুঝতে পারছো, থ্যাংক ইউ। এবার আছে সার্থক বাক্যের গুণসমূহ। একটা বাক্য যদি সার্থক হইতে চাই তাহলে কি লাগবে, কি বলছি সার্থক বাক্যের গুণসমূহ। এবার দেখো আমরা কি সার্থক বাক্যের গুণসমূহ, সার্থক বাক্যের গুণসমূহ, সার্থক বাক্যের গুণসমূহ দেখব। একটা বাক্য যদি সার্থক হইতে চাই, একটা বাক্য যদি সার্থক হতে চাই তাহলে সার্থক বাক্যের 3টা গুণ থাকে। কয়টা গুণ থাকে 3টা গুণ থাকে। একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকে 3টা গুণ থাকে। কি কি একটা সার্থক বাক্যের 3টা গুণ, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে কি আকাঙ্ক্ষা, আরেকটা হচ্ছে আসক্তি, আকাঙ্ক্ষা আসক্তি, আরেকটা হচ্ছে যোগ্যতা। কি বললাম একটা সার্থক বাক্যের কয়টা গুণ, একটা সার্থক বাক্যের 3টা গুণ, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আরেকটা হচ্ছে আসক্তি, আরেকটা কি যোগ্যতা। যদি এই 3টা গুণ থেকে যে কোনো একটা গুণ না থাকে, যদি এই 3টা গুণ থেকে যে কোনো একটা গুণ না থাকে তাহলে সেটা কি না, তাহলে সেটা সার্থক বাক্য না। সার্থক বাক্যের কয়টা গুণ 3টা গুণ, একটা হচ্ছে কি আকাঙ্ক্ষা, আরেকটা হচ্ছে আসক্তি, আরেকটা কি যোগ্যতা। তো এই 3টা গুণ থেকে যদি কোনো একটা গুণ যদি না থাকে তাহলে সেটা কি, তাহলে সেটা হচ্ছে তোমার সার্থক বাক্য না। এবার দেখো আকাঙ্ক্ষা, এবার আমরা দেখো কি আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাটা কি, কি বলছি আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা হচ্ছে তুমি যদি মনে করো কোনো কিছু অসম্পূর্ণ বাক্য, এক কথায় তুমি মাথায় রাখবে যে অসম্পূর্ণ, এই পৃথিবীতে অসম্পূর্ণ যত বাক্য আছে সব বাক্য আকাঙ্ক্ষা। কি বলছে অসম্পূর্ণ, এই পৃথিবীতে অসম্পূর্ণ যত বাক্য আছে, অসম্পূর্ণ যত বাক্য আছে, যত বাক্য আছে তাই হচ্ছে কি আকাঙ্ক্ষা। এই পৃথিবীতে অসম্পূর্ণ যত বাক্য আছে সব বাক্য কি আকাঙ্ক্ষার অভাব আছে। এই পৃথিবীতে অসম্পূর্ণ যত বাক্য আছে সব বাক্য কি আকাঙ্ক্ষা। বা তুমি যদি এটা সংজ্ঞাতে শিখতে চাও যে বাক্যের অর্থ, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য, পরিষ্কারভাবে বোঝার জন্য বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার, অন্য পদ শোনার ইচ্ছাই হচ্ছে আকাঙ্ক্ষা, হচ্ছে আকাঙ্ক্ষা। কি বললাম যে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য, বাক্যের যে অর্থটা আছে এই অর্থটা তুমি পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য আরেকটা পদ শোনার যে ইচ্ছা সেটা হচ্ছে কি আকাঙ্ক্ষা। বাক্যের অর্থটা তুমি, আমি আবার যদি বলি এরকম, আমি মনে করো যে এরকম বললাম যে আমি তোমাকে, বললাম কি আমি
আমি তোমাকে, দেখো এবার এই যে আমি তোমাকে বললাম ডট 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 ডট, তো আমি তোমাকে, তারপর কি আরো কিছু শোনার ইচ্ছা থাকে যে আমি তোমাকে কি কিছু একটা শোনার ইচ্ছা থাকে। তো এই যে অসম্পূর্ণ যে বাক্য আছে, কি বলছে, অসম্পূর্ণ যে বাক্য আছে, এই পৃথিবীতে যত অসম্পূর্ণ বাক্য আছে সব বাক্যকে কি বলবো, আকাঙ্ক্ষা বলবো। বা অসম্পূর্ণ কোন একটা বাক্য যদি অসম্পূর্ণ বা কোন একটা বাক্য যদি শোনার একটা আগ্রহ থাকে যে হ্যাঁ পরে কি হইতে পারে, এরকম যদি আগ্রহ থাকে তাহলে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। কি বলছি যে বাক্যের যে অর্থ আছে, বাক্যের এই অর্থটা পরিষ্কারভাবে বোঝার জন্য একটা পদের পর অন্য আরেকটা পদ শোনার যে ইচ্ছা, সেটাই হচ্ছে কি আকাঙ্ক্ষা। এই যে আমি বললাম যে আমি তোমাকে, এবার এই আমি তোমাকেটা কি, আমি তোমাকে কি বললাম যে আমি তোমাকে একটি বই দিব, আমি তোমাকে একটি বই দিব, আমি তোমাকে একটি কি করবো, বই দিব। তার মানে এবার কি শোনার ইচ্ছা শেষ, যে আমি তোমাকে একটি বই দিব, শেষ। আর এবার আর কোনো কি আগ্রহ বা আকাঙ্ক্ষা থাকে না যে হ্যাঁ পরে কি এটা শোনার আর ইচ্ছা নাই। এবার কি শুনে ফেলছি যে আমি তোমাকে একটি বই দিব। বললাম যে কি, যে সূর্য, বললাম সূর্য পৃথিবীর, তারপর ডট 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 ডট। তো সূর্য পৃথিবীর পরে কি হইতে পারে, সূর্য পৃথিবীর আর কিছু শোনার কি থাকে, আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে। হ্যাঁ সূর্য পৃথিবীর পরে কি, সূর্য পৃথিবীর পরে কি, এরকম আগ্রহটা থাকে যে হ্যাঁ সূর্য পৃথিবীর কি হইতে পারে পরে। তো এই যে আগ্রহটা, এই আগ্রহটাই হচ্ছে কি আকাঙ্ক্ষা। এবার যদি আমি বলে ফেলি যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, সূর্য পৃথিবীর কি চারদিকে ঘুরে, তার মানে এবার আর শোনার কি থাকে না, আকাঙ্ক্ষা থাকে না, বা এবার আর শোনার ইচ্ছা থাকে না। তো শোনার এই যে ইচ্ছাটা নাই বা আকাঙ্ক্ষাটা নাই, তো এইটাই হচ্ছে কি আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে কি আকাঙ্ক্ষা। বললাম যে আমি এরকম বললাম যে আমি সেদিন ডট ডট ডট। তো এই আমি সেদিন পরে কি হইতে পারে, কি বললাম, আমি সেদিন পরে কি হইতে পারে, এই যে একটা আকাঙ্ক্ষা যে আমি সেদিন পরে কি রাস্তায় কাউকে দেখছিলাম, বা আমি সেদিন পরে তাকে দেখছিলাম, বা আমি সেদিন একটা কিছু করছিলাম, আমি সেদিনকে একটা কিছু করছিলাম, কি হইতে পারে যে আমি সেদিন পরে কি হইতে পারে। তো এই যে আমি সেদিন বলতে পারি যে আমি সেদিন দুপুরে কি বাবার সাথে বাজারে গিয়েছিলাম, শেষ। এবার আর শোনার ইচ্ছা থাকে না। এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। এই আকাঙ্ক্ষার ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, রাইট, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। আচ্ছা যাই হোক, দেখো কি বললাম যে তাহলে ব্যাপারটা কি হলো, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি। ওকে জি স্যার ক্লিয়ার। ওকে এবার যদি ওকে, তা এবার যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, ব্যাপারটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এবার চলে যাবো হচ্ছে আসক্তিতে। আসক্তি, দেখো এটা ক্লিয়ার। এবার আমরা আসক্তি দেখব। হ্যাঁ ক্লিয়ার। আসক্তি হচ্ছে এলোমেলো করে সাজানো থাকলে, পদগুলা যেগুলো থাকবে বা শব্দগুলোতে যেগুলো থাকবে, এই শব্দগুলো যদি এলোমেলো করে সাজানো থাকে, কি বলছে, এলোমেলো করে সাজানো থাকবে পদগুলা বা শব্দগুলা যদি এলোমেলো করে সাজানো থাকে, শব্দগুলা কি করে থাকবে, এলোমেলো করে সাজানো থাকবে। যদি শব্দগুলা এলোমেলো করে সাজানো থাকে তখন সেটা হবে আসক্তির অভাব, তখন সেটা হয়ে যাবে কি আসক্তির অভাব। শব্দগুলা কি থাকবে, এলোমেলো করে সাজানো থাকবে। বা বাক্যের অর্থসঙ্গতি, তুমি যদি সংজ্ঞা দিতে চাও তাহলে লিখবো যে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস
বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসেই হচ্ছে আসক্তি। কি বললাম যে বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য বা বাক্যের অর্থটাকে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য বা বোঝানোর জন্য বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী হচ্ছে আসক্তি। সুশৃঙ্খল কি পদবিন্যাসী হচ্ছে কি আসক্তি। এবার যদি আমি এরকম বলি যে বাক্যের অর্থসংগতি, এটা অর্থসংগতি রক্ষার জন্য বললাম যে আকাশে উড়ে পাখি। বললাম কি আকাশে উড়ে পাখি। এখন দেখো এই আকাশে উড়ে পাখি, দেখো আকাশে উড়ে পাখি, তো আমি যদি এটা বলি যে পাখি আকাশে উড়ে, কি বললাম যে পাখি আকাশে উড়ে, তাহলে এবার দেখো এবার কি এটা দেখো অর্থটা কি হয়েছে, অর্থটা সুশৃঙ্খল হয়েছে। অর্থটা কি হয়েছে সুশৃঙ্খল হয়েছে বা পদবিন্যাসগুলো কি সুশৃঙ্খল হয়েছে। তো এই অর্থসংগতি রক্ষার জন্য বাক্যের যে পদগুলো আছে এই পদগুলো সাজায় লিখাই হচ্ছে কি আসক্তি। এই যদি পদগুলো সাজানো যদি না থাকে তখন সেটাকে আমরা বলি আসক্তি বলি। যদি পদগুলো সাজানো না থাকে তখন সেটাকে আমরা কি বলি আসক্তি বলি। বা পদগুলো যেগুলো আছে এগুলো যদি এলোমেলো করে সাজানো থাকে তখন তাকে আমরা কি বলি আসক্তি বলি। যদি পদগুলো কি থাকে এলোমেলো করে থাকে বা এলোমেলো করে সাজানো থাকে তখন আমরা তাকে কি বলি আসক্তি বলি। এই আসক্তি ক্লিয়ার কিনা একটু বলো, এই আসক্তিটা ক্লিয়ার কিনা একটু বলো। আসক্তি ক্লিয়ার হলে পরবর্তী টপিকে চলে যাব। হ্যাঁ ক্লিয়ার, বুঝছি। আসক্তি না আসক্তি, হ্যাঁ জি ক্লিয়ার। আবার দেখো কি বলছি যে বাক্যের অর্থসংগতি রক্ষা করার জন্য, দেখো এই যে বাক্য যে থাকবে এই বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী হচ্ছে কি আসক্তি। আর যদি এই বাক্যের অর্থসংগতি যদি রক্ষা না হয়, বাক্যের অর্থসংগতি কি যদি না হয় রক্ষা না হয়, বাক্যের অর্থসংগতি যদি রক্ষা না হয়, মনে করো যে পদগুলো থাকবে এই পদগুলো যদি উল্টাপাল্টা থাকে তাহলে সেটা হচ্ছে পদগুলো যদি সাজানো না থাকে তখন সেটা হচ্ছে আসক্তি। পদগুলো যদি কি না থাকে সাজানো না থাকে তাহলে সেটা কি আসক্তি। মনে করো আমি এরকম বললাম যে খাবো আমি বাড়ি গিয়ে, দেখো এখানে কি বললাম যে খাবো আমি বাড়ি গিয়ে, কিন্তু আমি যদি বলতাম যে আমি বাড়ি গিয়ে খাবো, বললাম কি আমি বাড়ি গিয়ে খাবো, তাহলে কি পদগুলো কি সাজানো থাকতো। তো এই পদগুলো যদি সাজানো না থাকে তখন সেটা কি আসক্তি। ক্লিয়ার ভাইয়া? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো এবার হচ্ছে যোগ্যতা। এবার দেখবো কি যোগ্যতা। যোগ্যতা কি অসম্ভব কোনো কিছু বুঝাইলে, কি বলছি অসম্ভব কোনো কিছু বুঝাইলে সেটাই হচ্ছে যোগ্যতা। বলছি যোগ্যতার অভাব, অসম্ভব বাক্যে যদি অসম্ভব কোনো কিছু বোঝায় যেটা কোনোদিনই সম্ভব না, অসম্ভব বাক্যে যদি অসম্ভব কোনো কিছু বোঝায় যেটা কোনোদিনই কি না সম্ভব না, বাক্যে অসম্ভব যদি কোনো কিছু বোঝায়, বাক্যে অসম্ভব কোনো কিছু বোঝাইলে সেটাই হচ্ছে কি যোগ্যতার অভাব। বাক্যে যদি অসম্ভব কোনো কিছু বোঝায়, যেমন আমি বললাম যে হাতি আকাশে উড়ে, কি বললাম যে হাতি আকাশে উড়ে, হাতি আকাশে উড়ে। আচ্ছা এই হাতি কি কোনোদিন আকাশে উঠতে পারে? তোমাদের কি মনে হয় হাতি কি কখনো আকাশে উঠতে পারে? বললাম যে কি হাতি আকাশে উড়ে। তো এবার বলো যে হাতি কি কখনো আকাশে উঠতে পারে? হাতি আকাশে উড়ে, তাহলে এটা কি অসম্ভব। এই যে বললাম যে হাতি আকাশে উড়ে, তার মানে এটা কি অসম্ভব, এটা কি কখনোই সম্ভব না যে হাতি আকাশে উঠবে কি করে। হাতে কি বাক্যের অসম্ভব কিছু বোঝালে সেটাই যোগ্যতার অভাব। রাইট, অসম্ভব। যদি হাতি কি কখনোই আকাশে উঠতে পারে না। একজন জাহিদ লিখছে যে যোগ্যতাহীন বাক্য শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নেত্রী। বাহ, হোয়াট এ ক্রিয়েটিভ, তুমি একেবারে ক্রিয়েটিভ মানুষ একখান, ঠিক আছে। সাপ কি আকাশে কায়। আচ্ছা, অনেকে অনেক কিছু লিখতেছো, বা তোমাদের ভিতরে তো অনেক ক্রিয়েটিভিটি আছে, তোমরা সৃজনশীল। গুড়ার ডিম পারে, গুড়া কি ডিম পারে, রাইট। এই যে একজনে বলছে কি গুড়া কি করে ডিম পারে, গুড়া ডিম পারে, গুড়া কি কখনো ডিম পারে না, তার মানে এটা কি অসম্ভব, তার মানে অসম্ভব। যেমন সাপ কুমির খায়, আরেকজন লেখছে কি সাপ কুমির খায়। বা তোমাদের ভিতরে তো অনেক ট্যালেন্ট, কুমির খায় খুব সহজেই বুঝে যাও তোমরা।
সাপ কুমির খায়, রাইট। তো অসম্ভব কোনো কিছু যদি বোঝায় তাহলে সেটা কি, তাহলে সেটা হচ্ছে তোমার যোগ্যতার অভাব। একটা বাক্য যদি অসম্ভব কোনো কিছু বোঝায় তাহলে সেটা কি, যোগ্যতার অভাব। অসম্ভব কোনো কিছু বোঝাইলে কি বলছি, অসম্ভব কোনো কিছু বোঝাইলে যোগ্যতার অভাব। অসম্ভব কোনো কিছু বোঝাইলে তাহলে কি, মানুষ ঘাস খায়, একজনের লেখছে কি মানুষ ঘাস খায়। মানুষ কি করে, মানুষ ঘাস খায়, মানুষ ঘাস খায়। তো মানুষ কি কোনোদিন ঘাস খাইতে পারে, হ্যাঁ খাইতে পারে না। মুরগি বাচ্চা দেয় না, প্রেমিকাকে বউ বাবা, একজনে বলছো, বাহ হোয়াট এ ক্রিয়েটিভিটি তোমাদের মধ্যে। একজন লেখছে কি সাজিদা লেখছে যে কি মেয়েরা সাজে না। জিএফ এর মা কখনো ঘুমায় না, বাপরে তোমাদের মধ্যে অনেক কিছু বের হইতেছে, বাহ তোমরা অনেক ভালো পারো। হ্যাঁ, নেশার নৌকায় চাঁদের দেশে যাওয়া, তার মানে তুমি কাও না কেউ। আচ্ছা যাই হোক, অনেকে অনেক গরু ডিম পাড়ে, বা ভালোই তো, তোমরা অনেক পারো, তোমরা অনেক পারো, তোমাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি। তো এরকম ভাবে শিখে যাও, তার মানে কি অসম্ভব, এক কথায় কি অসম্ভব কোন, মানুষ কি আগুনে সাঁতার কাটে, এটা ভালো ছিল যে মানুষ আগুনে সাঁতার কাটে, এটা ভালো ছিল। আচ্ছা এটা বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে জানাও, যে এতটুকু বুঝতে পারছো কিনা, এইটা বুঝতে পারছো কিনা একটু বলো। আচ্ছা তো এটা যদি বুঝতে থাকো বুঝে, তাহলে পরবর্তী চলো আমি বাঘ স্বীকার করি। যাই হোক, ওকে ঠিক আছে, পরবর্তীতে যাই। আর এটা যদি তোমাদের সংজ্ঞা দিতে চাও, এটা যদি তোমরা সংজ্ঞা দিতে চাও তাহলে কিভাবে দিবা, যদি সংজ্ঞা দিতে চাও তাহলে কিভাবে দিবা, যে এটা যদি পরীক্ষা আছে যে সংজ্ঞাটা দিতে চাও তাহলে কিভাবে দেবে। আচ্ছা দেখি, দেখো সংজ্ঞাটা এরকম দেবে যে বাক্য স্থিতিতে, বাক্য স্থিতিতে পদ সমূহের, বাক্য স্থিতিতে পদ সমূহের অন্তর্গত ভাবগত মেলাবন্ধনই হচ্ছে মেলাবন্ধনেই হচ্ছে যোগ্যতা। কি বললাম, বাক্য স্থিতিতে পদ সমূহের অন্তর্গত এবং ভাবগত মেলাবন্ধনই হচ্ছে কি যোগ্যতা। বাক্য স্থিতিতে পদ সমূহের, বাক্য স্থিতিতে কি, বাক্য স্থিতিতে পদ সমূহের, যে বাক্য স্থিতিতে যে পদগুলো থাকবে এই বাক্য স্থিতিতে পদ সমূহের অন্তর্গত এবং ভাবগত মেলাবন্ধনই হচ্ছে যোগ্যতা। বাক্য স্থিতিতে পদ সমূহের অন্তর্গত এবং ভাবগত মেলাবন্ধন, মানে ভাবগত মেলাবন্ধন থাকতে হবে, অন্তর্গত মেলাবন্ধন থাকতে হবে। আমি যদি বলি যে কি মানুষ, বললাম যে মানুষ কি করে, মানুষ মাংস খায়, মানুষ কি করে মাংস খায়, তো মানুষ কি মাংস খাইতেই পারে। তো আমি যদি বলি যে গরু মাংস খায়, তাহলে এটা কি, তো এই যে এইটা যেটা লিখলাম যে গরু মাংস খায়, গরু কি কোনোদিন মাংস খায় না, তার মানে এটা ভাবগত বা অন্তর্গত কি মেলাবন্ধন নাই। কিন্তু এখানে মানুষ যে মাংস খায় এটা কি সত্য, মানুষ কি মাংস খায়, তার মানে এটা কি ভাবগত এবং অন্তর্গত কি মেলাবন্ধন আছে বা মিল আছে। তো ভাবগত এবং অন্তর্গত যদি মিল থাকে তখন সেটা হবে কি যোগ্যতা সম্পন্ন একটা বাক্য। আর যদি ভাবগত এবং অন্তর্গত মিল না থাকে তাহলে সেটা হবে কি যোগ্যতার অভাব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? বাক্য স্থিতি মানে কি, বাক্য স্থিতি মানে হচ্ছে বাক্যের মধ্যে, বাক্য স্থিতি মানে কি বাক্যের মধ্যে, বাক্য স্থিতি মানে বাক্যের মধ্যে আছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাই যে ক্লিয়ার কিনা এই পর্যন্ত। জোস, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাই। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাই। সবার নোটে অ্যাপ্রুভ হবে, সমস্যা নেই। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার স্যার। মাহেদা মিম বলছো ক্লিয়ার স্যার। ওকে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার হইলে তাহলে আমাদের একটা কোশ্চেন ক্লিয়ার। দেখো আমরা শুরুতেই বলছিলাম, কি বলছিলাম শুরুতে বলছিলাম যে বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণসমূহ বর্ণনা করো। তাহলে বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণসমূহ ক্লিয়ার। অর্থাৎ কি একটা প্রশ্ন ক্লিয়ার। এবার আমরা 2 নম্বর প্রশ্ন দেখবো। কি দেখবো? যে বাক্য কাকে বলে গঠনগতভাবে বাক্যের প্রকারভেদ আলোচনা করো। তাহলে বাক্য কাকে বলে এটা তো আমরা বুঝে গেলাম। এবার জাস্ট আমরা কি করব, এই গঠনগতভাবে বাক্য কত প্রকার এইটা আলোচনা করব। গঠনগতভাবে বাক্য কত প্রকার এটা আলোচনা করব। চলো গঠনগতভাবে বাক্য কত প্রকার এটা আলোচনা করি।
গঠনগতভাবে বাক্য কত প্রকার? দেখো গঠনগতভাবে বাক্য কত প্রকার? কি বললাম? গঠনগতভাবে বাক্য কত প্রকার? গঠনগতভাবে বাক্য 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। গঠনগতভাবে বাক্য কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, একটা হচ্ছে কি সরল বাক্য, আরেকটা হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য বা জটিল বাক্যকে বলা হয় কি মিশ্র বাক্য বলা হয়, মিশ্র বাক্য। আর একটা হচ্ছে যৌগিক বাক্য, যৌগিক বাক্য। কি বললাম যে গঠনগতভাবে বাক্য কত প্রকার? গঠনগতভাবে বাক্য 3 প্রকার। গঠনগতভাবে বাক্য কত প্রকার? 3 প্রকার। গঠনগতভাবে বাক্য কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, আরেকটা হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। জটিল বা কি মিশ্র বাক্য। আরেকটা হচ্ছে যৌগিক বাক্য। এই 3 প্রকার আছে কি গঠনগতভাবে বাক্য 3 প্রকার। সরল, জটিল বা মিশ্র, আরেকটা হচ্ছে কি যৌগিক বাক্য। জটিল বা মিশ্র, আরেকটা কি যৌগিক বাক্য। সরল, জটিল বা মিশ্র, আরেকটা কি যৌগিক বাক্য। গঠনগতভাবে সরল বাক্যের উদাহরণ আমি। আচ্ছা যাই হোক, হ্যাঁ সরল বাক্যের উদাহরণ তুমি। এবার দেখো কি বলছি যে গঠনগতভাবে বাক্য কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সরল, আরেকটা হচ্ছে জটিল, আরেকটা হচ্ছে কি যৌগিক। একটা হচ্ছে সরল, আরেকটা হচ্ছে জটিল, আরেকটা হচ্ছে কি যৌগিক। এবার দেখো সরল বাক্যটা কি, একটা একটা করে বাক্য আলোচনা করি। চলো একটা একটা করে বাক্য আলোচনা করি। দেখো প্রথমে হচ্ছে সরল বাক্য। সরল বাক্য, সরল বাক্য। সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। সমাপিকা ক্রিয়া থাকে, ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। তাকে তাই কি সরল বাক্য। সরল বাক্য কি বললাম? যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। যে বাক্যে কি একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া। এই জায়গায় দুইটা বিষয় কথা মাথায় রাখবা। এই জায়গায় কি দুইটা কথা মাথায় রাখবা। একটা হচ্ছে একটি মাত্র কর্তা। কর্তা কয়টা থাকবে? একটা। আর হচ্ছে কি যে আর হচ্ছে ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা ক্রিয়া কয়টা থাকবে? একটা থাকবে। কি বলছি? যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কি সরল বাক্য বলে। একটা কথা মাথায় রাখবা, একটা কথা মাথায় রাখবা যে অসমাপিকা ক্রিয়া অসংখ্য হতে পারে। অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া অসংখ্য হতে পারে। অসংখ্য, অসংখ্য হতে পারে, হতে পারে। কিন্তু সমাপিকা ক্রিয়া একটাই হবে। কিন্তু সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া একটাই থাকবে, একটাই থাকবে। কি বললাম যে অসংখ্য, অসমাপিকা ক্রিয়া কি অসংখ্য হতে পারে। অসমাপিকা ক্রিয়া অসংখ্য হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে। কি বলছি যে দেখো কি বললাম যে সরল বাক্য। সরল বাক্যে কি বলছি যে যে বাক্যে একটি মাত্র কি থাকবে? একটি মাত্র কর্তা থাকবে এবং একটি মাত্র কি থাকবে? সমাপিকা ক্রিয়া থাকবে। তা একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া। এবং অসমাপিকা ক্রিয়া থাকবে কি অসংখ্য থাকতে পারে। অসমাপিকা ক্রিয়া অসংখ্য থাকতে পারে বা অগণিত অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। কিন্তু সমাপিকা ক্রিয়া কি একটাই থাকবে। তো একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে আমরা কি বলবো? সরল বাক্য বলবো। তাকে আমরা কি বলবো? সরল বাক্য বলবো। দেখো এবার এই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়াটাকে এটা একটু আমরা দেখবো যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়াটা কি। সমাপিকা ক্রিয়া এবং কি অসমাপিকা ক্রিয়া কি এটা দেখব যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়াটা কি। সমাপিকা ক্রিয়া আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য
সমাপিকা এবং কি অসমাপিকা, এই দুইটা ভাগে ভাগ করছে ক্রিয়াকে। মনের ভাব প্রকাশ করার জন্য কি সমাপিকা এবং অসমাপিকা দুইটা ভাগে ভাগ করছে। এই সমাপিকা ক্রিয়াটা হচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে যে ক্রিয়াটা দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, সম্পূর্ণরূপে প্রকাশ পায়, রূপে প্রকাশ পায়। অর্থাৎ কি এরপরে আর কোনো কিছু শোনার ইচ্ছা থাকে না, এরপরে আর কি কোনো কিছু শোনার ইচ্ছা থাকে না, মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, এরপরে আর কিছু শোনার কি থাকে না, ইচ্ছা থাকে না। আর অসমাপিকা ক্রিয়া কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না, সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, প্রকাশ পায় না। তো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, আর এটা মধ্যে কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। দেখো আমি বললাম যে আমি বললাম খাই, কি করি খাই, বললাম কি একটা ক্রিয়া যে খাই। এবার এই জায়গায় আমি বললাম যে খেয়ে, কি বললাম খেয়ে। এবার দেখো এই যে বললাম কি খেয়ে, তার মানে এনে বললাম কি খাই, তার মানে খাই মানে কি শেষ, আমি ভাত খাই, তার মানে আমার ভাত খাওয়া শেষ, আর কোনো কিছু শোনার ইচ্ছা থাকে না। এবার আমি বললাম যে আমি ভাত খেয়ে, তার মানে আমি ভাত খেয়ে কি কিছু একটা করব বা কিছু একটা শোনার ইচ্ছা থাকে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয় না। তো মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ না হয় তখন যায় সেটা হচ্ছে অসমাপিকা, আর যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেটা কি সমাপিকা, তখন সেটাকে সমাপিকা। দেখো আমি বললাম যে আমি পড়ব, আমি বললাম যে আমি পড়ি, আমি পড়ি, কে বললাম যে আমি পড়ি শেষ, আমি পড়ি। এবার আমি বললাম যে আমি পড়ে, আমি পড়তে, তার মানে এই যে দেখো আমি পড়ি বললাম আর আবার বললাম কি আমি পড়তে, তাই আমি পড়ি দ্বারা কি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ হয়ে গেছে। যে কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি করো, আমি বললাম যে আমি পড়ি শেষ। এখন আমি যখন বললাম যে আমি পড়তে, তো আমি পড়তে দ্বারা কি আরো কিছু শোনার ইচ্ছা থাকে বা আরো কিছু শোনার কি আগ্রহ থাকে, যে আমি পড়তে, হ্যাঁ আমি পড়তে, তারপর কি আমি পড়তে, তারপর কি। তো এরকম যদি হয় মনের ভাবটা যদি তোমার সম্পূর্ণরূপে প্রকাশ না পায় ক্রিয়াটা দ্বারা যে আমি পড়তে, তখন সে অসমাপিকা। আর যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন সেটা কি সমাপিকা ক্রিয়া। এবার একটু বলো যে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া বুঝতে পারছো কিনা। এবার হ্যাঁ একজনে কমেন্ট করছে কি আমি কলেজে গিয়ে, দেখো আমি কলেজে গিয়ে কি আরো কিছু একটা করব এরকমটা মনে হয়, তো এইটাই হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া। আর আমি বলি যে আমি কলেজে গিয়ে আমি কলেজে যাই, আমি বললাম যে আমি কলেজে যাই, তার মানে কি আমি কলেজে চলে গেলাম, যাই শেষ, মনে সম্পূর্ণরূপে প্রকাশ হয়ে গেছে। তো এইটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। ওকে, যদি অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া যদি কমপ্লিট হয়ে যায় তোমাদের, তাহলে আমরা পড়ে যাই। জি ভাইয়া বুঝতে পারছি, সবাই বুঝতে পারছো, জি ভাইয়া জি ক্লিয়ার, হা ক্লিয়ার। আচ্ছা জি ক্লিয়ার, হা ক্লিয়ার যদি হয়ে যায় তাহলে আশা করি কি সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া বুঝে গেছো। তার মানে একটা মাত্র যদি সমাপিকা ক্রিয়া এবং একটা মাত্র যদি কি কর্তা থাকে তাহলে সেটা কি সরল বাক্য। সরল বাক্যে কি বলছি, সরল বাক্যে বললাম যে সরল বাক্য। এই সরল বাক্যে কি বললাম যে কি থাকবে, একটি কর্তা এবং কি থাকবে একটি সমাপিকা ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, একটি কর্তা এবং একটি কি থাকবে সমাপিকা ক্রিয়া, একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া, একটি কর্তা এবং একটি কি থাকবে সমাপিকা ক্রিয়া। যদি একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাহলে সেটাই কি সরল বাক্য। অসমাপিকা ক্রিয়া কি অসংখ্য থাকতে পারে, অসমাপিকা ক্রিয়া অসংখ্য থাকতে পারে। অসমাপিকা যদি অসংখ্য থাকে তাহলে আমার সমস্যা নেই। যেমন আমি যদি বলি এরকম যে আমি রাস্তায় গিয়ে, তার মানে আমি রাস্তায় গিয়ে বা আমি রাস্তায় গিয়ে সামনে দেখি, আমি রাস্তায় গিয়ে সামনে দেখি তাকে, আমি রাস্তায় গিয়ে সামনে দেখি তাকে, তার মানে শেষ, আমি রাস্তায় গিয়ে সামনে দেখি তাকে। দেখো গিয়ে এনাকে একটা কি আছে অসমাপিকা ক্রিয়া, কিন্তু দেখি তাকে, তাহলে কি কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমি যদি এটা মধ্যে আরো অসংখ্য কি করতে পারতাম, আরো অসংখ্য আমি এই জায়গায় কি যে অসমাপিকা ক্রিয়া দিতে পারতাম, কিন্তু সমাপিকা ক্রিয়া কি জাস্ট একটা ব্যবহার করতে পারবো, সমাপিকা ক্রিয়া জাস্ট কি একটা ব্যবহার করতে পারবো।
একটার উপরে কখনো ব্যবহার করতে পারবো না। যেমন আমি যদি এরকম বলি, দেখো আমি বললাম অসমাপিক ক্রিয়া অসংখ্য দিতে পারি, যে আমি বলতে পারি যে আমি কলেজে গিয়ে তাকে দেখে সাহস করে কথাটি বলে দিলাম। তার মানে দেখো এই যে এখানে দেখো বলে দিলাম, একটা মাত্র কি আছে, একটা মাত্র বলে দিলাম, একটা মাত্র কি আছে, একটা মাত্র সমাপিকা ক্রিয়া কি আছে। কিন্তু অসমাপিক ক্রিয়া দেওয়া, আমি কলেজে গিয়ে তাকে দেখে সাহস করে, কথাটি বলে দিলাম। তার মানে কি একটা মাত্র কি আছে, সমাপিকা ক্রিয়া। যদি একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে এবং দেখো আমি একটা মাত্র কি আছে, কর্তা আছে, একটি মাত্র কি আছে, কর্তা। তো কর্তা থাকবে একটি এবং কি সমাপিকা ক্রিয়া থাকবে কি একটি। আর অসমাপিকা ক্রিয়া অসংখ্য থাকতে পারে, সমস্যা নেই। এ পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাই। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টে জানাই। আমি কলেজে গিয়ে তাকে একটা উষ্টা মারলাম। হ্যাঁ, অনেক সুন্দর। আমি কলেজে গিয়ে কি তাকে একটা উষ্টা মারলাম। কেন উষ্টা মারলাম? কারণ তাকে আমি দেখতে পাই নাই, তাকে আমি কি করতে পারি নাই, দেখতে পাই নাই, তাই তো উষ্টা মারলাম। তাকে যদি আমি দেখতাম তাহলে উষ্টা মারতাম না। আমি কলেজে গিয়ে কি করি, ফুল চুরি করি। বাহ, তুমি ভালো কিছু চুরি করো। হ্যাঁ, আমি কলেজে গিয়ে শ্বাস করে ওই কথাটি বলে ফেললাম। ওই কথাটাই বলছো, আর কিছু না, ঠিক আছে? তুমি শুধু ওই কথাটি বইলো, আর কিছু বইলো না। আচ্ছা, যাই হোক, এবার দেখো ক্লিয়ার ভাইয়া। এবার যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা চলে যাবো এবার জটিল বাক্যে চলে যাবো আমরা। এবার আমরা যদি এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা চলে যাবো কোথায়, জটিল বাক্যে। জটিল বা মিশ্র বাক্য। দেখো জটিল বা মিশ্র বাক্য, দেখো জটিল বা মিশ্র বাক্য, জটিল বা কি মিশ্র বাক্য। এবার দেখো কি জটিল বা মিশ্র বাক্য। দেখো জটিল বা মিশ্র বাক্য, দেখো জটিল বা মিশ্র বাক্য যদি সংজ্ঞাটা শিখো তাহলে সেটা অনেক কঠিন। মানে একটা বাক্যের, তুমি এটা মাথায় রাখবা যে একটা স্বাধীন অখণ্ড বাক্যের সাথে একাধিক পরাধীন বাক্য যুক্ত থাকবে। কি বলছি, একটা স্বাধীন বাক্যের সাথে একাধিক অসংখ্য অগণিত বাক্য যুক্ত থাকতে পারে, সেটা হচ্ছে কি জটিল বা মিশ্র বাক্য। তো ওই ব্যাপারটা মাথায় না রেখে তুমি সরাসরি মাথায় রাখবা, দেখো যে কান টানলে মাথা আসে। কি বললাম, যে বাংলায় কতগুলো শব্দ আছে যেগুলা কি কান টানলে মাথা আসে। কি বলছি, কান টানলে মাথা আসে। তো কি কি আছে শব্দগুলো আছে কান টানলে মাথা আসে, যে কান টানলে কি আসে, মাথা আসে। তুমি একবার কারো কানটা টাইনে দেখো যে তার মাথাটা অটোমেটিকই চলে আসতেছে। তো কান টানলে মাথা আসে বাংলা ভাষায় কতগুলো শব্দ আছে, যেগুলাকে আমরা কি বলি, সাপেক্ষ সর্বনাম বলি। সাপেক্ষ সর্বনাম বলি। অনেকগুলো ওয়ার্ড আছে সাপেক্ষ সর্বনাম। কান টানলে মাথা আসে, কান টানলে মাথা আসে। এই কান টানলে মাথা আসে শব্দগুলা যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে জটিল বা মিশ্র বাক্য। কি বলছি, কান টানলে মাথা আসে। কান টানলে কি চুল টানলেও মাথা আসে ভাইয়া। হ্যাঁ, চুল টানলেও মাথা আসে, রাইট। কিন্তু কান টানলেও কি মাথা আসে। মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আচ্ছা, যাই হোক, দেখো কান টানলে মাথা আসে কি কি, এই ওয়ার্ডগুলো একটু ভালো করে দেখো। যে কান টানলে মাথা আসে, ভাই যে বললাম যে এই যে কথাটা লিখলাম আমরা কি লিখি, যে সে। যে কথাটা লিখলাম আমরা কি লিখি, সে। আমরা যা লিখলে কি লিখি, যা লিখি কি তা। যা লিখলে আমরা কি লিখি, তা। যদি লিখি যদি লিখলে আমরা কি লিখি, তাহলে। যদি লিখলে আমরা কি লিখি, তাহলে। বা এই যদি সাথে যদি লিখলে আমরা কি লিখি, তাহলে। যদি সাথে লিখলে আমরা কি লিখতে পারি, তবে। যদি লিখলে আমরা কি লিখি, তবে। বা এই যদির সাথে আমরা আরো কি লিখি, তবু। কি বললাম, যা থাকলে লিখি কি সে, যে থাকলে সে, যা থাকলে তা, যদি থাকলে তাহলে, যদি থাকে তবে, যদি এই লিখি, তবু লিখি। আমরা কি লিখি, তবু। এগুলো সব নোট করে নাও।
যে কান টানলে মাথা আসে, এই শব্দগুলো কোনো বাক্যে ব্যবহৃত হলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে জটিল বাক্য। জটিল বাক্য কি বাক্য হয়ে যাবে? সেটা জটিল বাক্য। কি হয়ে যাবে? জটিল বাক্য। এই শব্দগুলো যদি থাকে তাহলে কি হয়ে যাবে? জটিল বাক্য। দেখো আমরা যদি লিখি যখন, কি লিখি? যখন। লিখি কি? তখন। যখনের সাথে কি লিখি? তখন। সরি, যখন, তখন। যখন আনলে আমরা কি লিখি? তখন। যখন আনলে আমরা কি লিখি? তখন। টানাটানি করার লোক নাই, তাই এরকম উদাহরণ বয়কট করি। আচ্ছা যাই হোক, টানাটানি করার কি লোক নাই। দেখো যখন তখন, যেমন তেমন, কি লিখি? যেমন তেমন। কি বললাম? যখন তখন, যেমন তেমন, যে সে, যা তা, যদি তাহলে, যদি তবে, যদি তবু। তারপর গেলাম কি? যখন তখন, যেমন তেমন। আমরা লিখি কি? যেমন, যেই না, অমনি। আমরা কি লিখি? যেই না, যেই না। যেই না সে এই কথাটি বললো, অমনি সে ঝগড়া শুরু করে দিল। কি বলছি? যেই না সে কথাটি বললো, অমনি, অমনি। কি বললাম? যে যেই না সে কথাটি বললো, অমনি মেয়েরা চুলাচুলি শুরু করে দিল। দেখো এবার দেখো কি বললাম? যে যখন তখন, যেমন তেমন, যেই না, অমনি, যে সে, যা তা, যদি তাহলে, যদি তবে, যদি তবু। যদি এই ওয়ার্ডগুলো থাকে, যেহেতু, সেহেতু। কি বলছি? যেহেতু, যেহেতু। সবগুলা ওয়ার্ড তোমরা লিখে নাও। যেহেতু, সেহেতু। যেহেতু কি থাকতে পারে? সেহেতু। যদি এই শব্দগুলা থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? তাহলে সেটা হয়ে যাবে জটিল বাক্য। যদি এই শব্দগুলা কোনো বাক্যে থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? জটিল বাক্য। দেখো কি বলছি? যে যেমন তেমন, যা তা, যখন তখন, যেই না অমনি, যেহেতু সেহেতু, যে সে, যা তা, যদি তাহলে, যদি তবে, যদি তবু। এই শব্দগুলো যদি থাকে তাহলে কি? তাহলে সেটা হয়ে যাবে কোন বাক্য? তাহলে সেটা হয়ে যাবে জটিল বাক্য। তাহলে সেটা কোন বাক্য হয়ে যাবে? জটিল বাক্য। যদি এই শব্দগুলো থাকে তাহলে সেটা কি? জটিল বাক্য। দেখো আর থাকতে পারে কি? যত তত, যত তত, যেটুকু, যেটুকু, টুকু সেটুকু, যেটুকু সেটুকু। যত তত, যেটুকু সেটুকু। এই যেহেতুর সাথে সেহেতু থাকতে পারে, যেহেতুর সাথে সেজন্য থাকতে পারে। যেহেতু, যেহেতু, সেজন্য, সেজন্য। তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যদি থাকে কোনো বাক্যের মধ্যে তাহলে সেটা কোন বাক্য? জটিল বা মিশ্র বাক্য। একটু ভালো করে দেখো, যে কান টানলে মাথা আসে। বাংলা ভাষায় দেখো এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলাকে কান টানলে কি? মাথা আসে। তার মানে তুমি যে আনো তাহলে দেখবো যে সে আসতেছে, যদি যা আনো তাহলে দেখবো যে তা আসতেছে, যদি আনো দেখবো যে তবে আসতেছে, যত যদি আনো তাহলে দেখবো যে তত আসতেছে, যেটুকু আনলে কি আসবে? সেটুকু আসতেছে দেখবা। যেমন আনলে আমরা কি? তেমন লিখি। যখন থাকলে আমরা লিখি কি? তখন লিখি। যেই না থাকলে অমনি লিখি। যেহেতু থাকলে সেহেতু লিখি। তারপরে বাংলা ভাষায় যে ওয়ার্ডগুলো আছে, যত তত, হ্যাঁ, যারা তারা, রাইট, যারা তারা, এক কথায় কান টানলে মাথা আসে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যদি কোনো একটা বাক্যে বসে তাহলে সেটা হয়ে যাবে কি? জটিল বা মিশ্র বাক্য। তাহলে সেটা হয়ে যাবে কি? জটিল বা মিশ্র বাক্য হয়েছে। দেখো আমি বললাম, এবার উদাহরণে যাই। বললাম যে যা তুমি চাও। কি বললাম? যা তুমি, যা তুমি চাও, যা তুমি চাও, আমি, আমি তাই দিব। যা তুমি চাও আমি তা দিব। যা তুমি চাও, যা তুমি চাও তাই আমি দিব। যা তুমি চাও কি? তাই আমি দিব, আমি দিব। তাহলে দেখো এই নো কি আছে? যা আসছে, যার সাথে কি আসছে? তা আসছে। তো এই যে যা তা, এই নো কি আছে? যা তা। তারপর যা তা যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? তাহলে সেটা হয়ে যাবে। এনো একজনে লিখছে কি? যে দেখো একজন একটা লিখছে যে জটিল বাক্যের একটা, যেহেতু কোথাও পথ পেলাম না, যেহেতু কোথাও পথ পেলাম না তাই তোমার কাছে এসেছি। রাইট, এটাও হবে। যেহেতু কোথাও পথ পেলাম না, অনেক একটা সুন্দর একটা এক্সাম্পল। যেদিকে চোখ যায় সেদিকে যেতে মন চায়। রাইট, এটাও সুন্দর। যেদিকে চোখ যায় সেদিকে যেতে মন চায়। তুমি যদি টাকা চাও আমি ব্লক দিব। বাহ, এটা ঠিক আছে। আমি সহজ সরল মানুষ, জটিল কিছু বুঝি না। ওকে, তো কি বললাম? যে এইরকম যে যখন তুমি বলবে তখন আমি, দেখো এটা বললো যে কি? যখন, যখন তুমি বলবে, তুমি বলবে তখন আমি, যখন তুমি বলবে তখন আমি চলে আসবো, চলে
আসবো। কি বললাম যে যখন তুমি বলবে তখন আমি কি করবো, চলে আসবো। তার মানে এই যে যখন তখন, তার মানে এই যে যখন তখন আছে, তাহলে এটা কি বাক্য, তাহলে এটা জটিল বাক্য। তার মানে যা তা যিনি তিনি যেমন তেমন যখন তখন থাকলেই সেটা কি জটিল বাক্য, তাহলে সেটা কি জটিল বাক্য। যখন তখন যেমন তেমন যা তা যিনি তিনি থাকলে কি জটিল বাক্য। যেহেতু কমেন্ট দেখে হাসি আসে সেহেতু চেপে রাখা ভালো। হ্যাঁ অনেক সুন্দর এটা, যেহেতু কমেন্ট দেখে কি হাসি আসে সেহেতু কি চেপে রাখা ভালো, রাইট। যেমন কর্ম তেমন ফল, হ্যাঁ এটা অনেক সুন্দর। যেমন কর্ম তেমন ফল, তার মানে কি যেমন তেমন আছে, যেমন তেমন আছে। যেহেতু আমার কমেন্ট পড়তেছেন না সেহেতু আমি আর লিখবো না কমেন্ট। হ্যাঁ এটা সুন্দর ছিল। যখন যেখানে চাও সেখানে চলে যাও, মানুষের যখন পথে না আসে তখন পদে পদেই ভুল করে। আচ্ছা এই কমেন্টটা কে লিখছো, মানুষের যখন পথে না আসে তখন পদে পদে কি ভুল হয়। দেখো মানুষের যখন পতন আসে তখন কি পদে পদেই ভুল হয়। এটা বলো তো, মানুষের যখন পতন আসে তখন পদে পদেই ভুল হয়, এটা কোন গল্পের উক্তি ছিল তোমাদের? মানুষের যখন পতন আসে তখন পদে পদেই ভুল হয়, এটা কোন গল্পের উক্তি ছিল একটু বলো তো? মানুষের যখন পতন আসে তখন কি পদে পদেই ভুল হয়, এটা কোন গল্পে ছিল একটু কমেন্টে জানাও তো তোমরা, একটু দেখি পারো কিনা। আমার কমেন্ট দেখেন না, আমি কিছু বলবো না, সবার কমেন্টেই দেখতেছি, ঠিক আছে। হ্যাঁ যেহেতু কমেন্টের জ্বালায় মনোযোগ দেওয়া মুশকিল সেহেতু কমেন্ট সাইডে রাখা উচিত। যদি আপনি সরে দাঁড়ান তাহলে আমি এসএস দিব, হ্যাঁ স্ক্রিনশট দিব না, যদি আপনি সরে দাঁড়ান। হ্যাঁ এটা অনেক সুন্দর। হ্যাঁ 52 দিনগুলো, রাইট 52 দিনগুলো। যদি পারেন তাহলে আমার কমেন্টটা বলেন। হ্যাঁ তোমার কমেন্টটা আমি বললাম, যদি পারেন আমার কমেন্টটা বলেন। আচ্ছা দেখো, শেখ হাসিনার গল্পে একজনে লিখছো যদি পরিশ্রম করো তবে সফল হবা। হ্যাঁ এই কমেন্টটা জুট ছিল যে যদি পরিশ্রম করো তবে তুমি সফল হবা, রাইট। পরিশ্রমবিহীন কোনোদিন সফল হতে পারবা না। আচ্ছা এবার আমরা লাস্ট এই গঠনের লাস্ট সেন্টেন্সে চলে যাই, সেটা হচ্ছে কি যৌগিক বাক্য। সেটাকে যৌগিক বাক্য, যৌগিক বাক্য। যৌগিক বাক্যটা কি? যৌগিক বাক্য হচ্ছে সরল বাক্য প্লাস, সরল বাক্য কি বলছি, সরল বাক্য প্লাস কোন একটা অব্যয় ব্যবহৃত হবে। কি হবে সরল বাক্য প্লাস অব্যয়, সরল বাক্য প্লাস কি অব্যয় বা কমাও হইতে পারে, প্লাস সরল বাক্য যদি হয় তাহলে সেটা যৌগিক বাক্য। বা সরল বাক্য প্লাস অব্যয় প্লাস কমা, সরল বাক্য প্লাস অব্যয় কমা প্লাস কি জটিল বাক্য যদি হয় তাহলেও সেটা সরল, তাহলেও সেটা কি যৌগিক বাক্য। বা জটিল বাক্য প্লাস জটিল বাক্য প্লাস অব্যয় অথবা কমা প্লাস হচ্ছে না সরল বাক্য, তাহলে সেটাও কি, তাহলে সেটাও যৌগিক বাক্য। তার মানে কি সরল বাক্য এই সরল বাক্য অব্যয় সরল বাক্য, তাহলে সেটা কি যৌগিক বাক্য, তাহলে সেটা কি বাক্য যৌগিক বাক্য। বললাম সরল বাক্য অব্যয় কমা জটিল বাক্য, তাহলে সেটাও কি যৌগিক বাক্য। অথবা কি বলছি জটিল কমা তারপর কি সরল, তাহলে সেটা কি যৌগিক বাক্য। তার মানে কি যৌগিক বাক্যগুলা দুইটা বাক্য নিরপেক্ষভাবে, দুটা পরস্পর নিরপেক্ষভাবে যদি দুটা বাক্য কোনো একটা অব্যয় দ্বারা সংযুক্ত হয় মাঝখানে, তাহলে সেটা কোন বাক্য, তাহলে সেটা যৌগিক বাক্য। তাহলে সেটা কোন বাক্য, তাহলে সেটা যৌগিক বাক্য। যৌগিক বাক্যটা হচ্ছে কি বলছি যে সরল বাক্য অব্যয় মাঝখানে অব্যয় ব্যবহৃত হবে, মাঝখানে কি অব্যয় ব্যবহৃত হবে। যদি মাঝখানে অব্যয় হয় শেষ কখন হবে ভাইয়া, আর কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা দেখো এইটা দিয়ে শেষ করে দেবো। এখন দেখো কি কি অব্যয় ব্যবহৃত হয় এটা দেখো, কি কি অব্যয় ব্যবহৃত হয় এটা দেখো, যে অব্যয় কি কি অব্যয় ব্যবহৃত হয় এটা দেখবো আমরা, যে অব্যয় কি কি ব্যবহৃত হইতে পারে। দেখো অব্যয় কি কি অব্যয় ব্যবহৃত হয় যৌগিক বাক্যে, ও এবং কি বলছি ও এবং যৌগিক বাক্য একটা হুডি দেন। যৌগিক বাক্য হচ্ছে একটা প্লাস হুডি প্লাস দেন। হ্যাঁ অনেক জোস, একটা হুডি প্লাস দেন। যাই হোক ও এবং নইলে আবার নইলে কিন্তু বরং অথচ তথাপি, কি বলছি যে ও এবং আবার নইলে কিন্তু বরং অথচ তথাপি, আরো অনেক আছে,
আরো অনেক আছে, তাহলেও হইতে পারে। কি বলছি? তাহলেও হইতে পারে, আরো অনেক আছে। হয়তো আছে, নয়তো আছে, নতুবা আছে। হয়তো আছে, নয়তো আছে, কি আছে, নতুবা আছে। তো এইগুলা ব্যবহৃত হইলেই সেটা কি? সরল বাক্য, যৌগিক বাক্য। এগুলা যদি মাঝখানে ব্যবহৃত হয় তাহলে কি? যৌগিক বাক্য। বললাম যে তিনি সৎ কিন্তু বললাম যে তিনি গরিব কিন্তু সৎ। তিনি গরিব কিন্তু সৎ। কিন্তু কি? সৎ। তাহলে এই যে দেখো, তিনি গরিব কিন্তু সৎ, এই কিন্তু দ্বারা কিন্তু একটা কি? অব্যয়। কিন্তু একটা কি? অব্যয়। এই অব্যয়টা দ্বারা কি যুক্ত হয়েছে? হৃদয় ভাই প্লাস হচ্ছে ব্যাকরণ। দেখো তো তিনি গরিব কিন্তু, এই কিন্তুটা একটা কি? অব্যয়। তো এইরকম যদি অব্যয়গুলো হয় মাঝখানে ব্যবহৃত হয় তাহলে সেটা কি? সরল বাক্য, তাহলে সেটা যৌগিক বাক্য। পরিশ্রম করো তাহলে সফলতা পাবে, রাইট। তাহলে আছে, তাহলে সেটা কি? সরল বাক্য। সুতরাং যেহেতু, হ্যাঁ সুতরাং যেহেতু আর এগুলোও হবে। সুতরাং যেহেতু আর এগুলোও হবে। তিনি ধনী কিন্তু সৎ, রাইট, হ্যাঁ এটা হবে কিন্তু। ওকে ওকে ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আজকে তাহলে হ্যাঁ মা ও বাবা উভয়ই ভালো, রাইট। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে বাক্যতত্ত্বের পুরোটা শেষ করে দেব। আগামী ক্লাসে কি? বাক্যতত্ত্বের পুরোটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে পুরোটা শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখো আজকে কি? বাক্য 1 ও 2 শেষ। আগামী ক্লাসে 3 এবং 4 শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, আজকে এই পর্যন্তই। দেখো, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।